আমি রতন মিয়া। আজকে যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেটা আমার জীবন থেকে কয়েকটা বছর কেড়ে নিয়েছিল। চলুন শুরু করা যাক তাহলে। আজ থেকে প্রায় 40 বছর আগে। তখন আমাদের গ্রামে এত আধুনিকতার ছোঁয়া লাগেনি। কোনো বিদ্যুৎ ব্যবস্থা ছিল না। আমাদের গ্রামটি ছিল অজপাড়াগাঁয়ের মতো। সন্ধ্যা হলেই যেন সবকিছু নিস্তেজ হয়ে পড়তো। আমাদের গ্রামের একটি ছেলে তার মা বাবার সাথে ঝগড়া করে বিষ খেয়ে আত্মহত্যা করে এবং সন্ধ্যার পরপরই খবর পাওয়া যায় ছেলেটি মারা গেছে। ওই সময় যে থানায় যোগাযোগ করব তারও সেরকম কোনো ব্যবস্থা ছিল না। আমরা ছেলেটির লাশ নিয়ে আমাদের গ্রাম থেকে 9 কিলোমিটার দূরে একটা মর্গ আছে, সেখানে লাশ কাটা হয়। তারপর পুলিশকে খবর দেয়া হতো। ছেলেটির লাশটি নিয়ে আমি ও তার চাচা যাই সেই মর্গের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 11টা বাজে। গ্রামের রাত 11টা মানে বহু রাত। চারিদিকে শেয়ালের ডাক, অপরদিকে অন্ধকার। এক হাত বাড়ালেও হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে না। ছোট্ট একটা টর্চ লাইটের আলোতে আমরা এগোতে লাগলাম ধীরে ধীরে। একে তো বর্ষাকাল, তার উপর একটু পর পর মেঘের গুড়ু গুড়ু গর্জন। কি এক বিচ্ছিরি ভয়ানক পরিবেশ যে সৃষ্টি হয়েছে তার বলে বোঝাতে পারবো না। আকাশ থেকে একটু পর পর ঠুসঠাস করে মেঘের আওয়াজ আসছে। এর মধ্য দিয়ে যাচ্ছি আমরা। বেশ কিছু সময় যাওয়ার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই মর্গের সামনে। গিয়ে দেখি মর্গের দরজায় তালা ঝুলানো। তখন আমি ছেলেটির চাচাকে বললাম, চাচা এত দূর থেকে আসলাম, এখন তো বন্ধ, কি করব এখন? এত দূর থেকে আসলাম, এখন তো আর চলে গেলেও হবে না। চল রাতটা এখানেই কাটিয়ে দেই। কাল সকালে না হয় লাশটা কেটেই বাড়ি যাব। আমার মনের মধ্যে তখন ভয় করতে শুরু করলো। একদিকে আকাশে ঘন কালো মেঘ, অপরদিকে একটি লাশ। একটু একটু সাহসও পাচ্ছি, কারণ সাথে চাচা আছে। হঠাৎ চাচা আমাকে বলল, আমার বাথরুম পেয়েছে, তুই লাশটার পাশে বস, আমি বাথরুমটা সেরে আসি। ইয়ে মানে আমি একা বসবো? আরে কিছুই হবে না, তুই বস তো। গভীর রাত, আমার পাশে একটা লাশ, তার উপর মর্গের সামনে দাঁড়িয়ে আছি। কত যে লাশ এখানে কাটা হয়েছে তার হিসাবের বাইরে। চাচার কাজ সারতে বহু সময় চলে গেল, কিন্তু চাচা আসছে না। এদিকে আমি টর্চের আলোতে লাশটি পাহারা দিচ্ছি। কিছু সময় এভাবেই থাকি। হঠাৎ আমার দু চোখ লেগে যায়, কিন্তু আমি পুরোপুরি ঘুমাইনি। আমার মনে হলো লাশটি শোয়া অবস্থা থেকে বসে উঠল। চোখ মেলে তাকাতেই দেখি লাশটা ঠিকঠাক আছে, কিন্তু লাশের যে শরীরটা বাঁধা ছিল সে বাঁধনটা এখন খুলে গেছে। আমি লাশটিকে আবারও বাঁধার জন্য লাশটির পাশে আসতে লাগলাম, কিন্তু তখনও চাচার দেখা নেই। আমি লাশটির পাশে আসতেই দেখি চাচা আসছে, একবারেই চুপচাপ। আমি চাচাকে বলে উঠলাম, এতক্ষণ লাগে? চাচা কিছুই বলে না। আমি আবার চাচাকে বলে উঠলাম, চাচা কি হয়েছে আপনার? উনি শুধু আমাকে একটা কথাই বলল, যদি বাঁচতে চাস চল ফলাই। এটা বলেই চাচা ওখান থেকে হাঁটা শুরু করলো। আমি আর কোনো কিছু না ভেবেই চাচার সঙ্গে হাঁটা শুরু করলাম। বেশ কিছু দূর আসার পর আমরা হঠাৎ দেখতে পেলাম এই লাশ আমাদের সামনে। তখন আমার আর বুঝতে বাকি রইলো না যে আমাদের সঙ্গে কিছু একটা ঘটতে চলেছে। অন্ধকারে টর্চের আলোতে দেখতে পেলাম একজন লোক আমরা যে লাশটা নিয়ে এসেছিলাম সেই লাশটিকে টেনে ছিঁড়ে খাচ্ছে আমাদের চোখের সামনে। এই দৃশ্য দেখে আমি চাচাকে বলতে যাব, চাচা দৌড় দেন, কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। চোখ দিয়ে চাচার দিকে তাকাতেই দেখি চাচা মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আবার লাশটার দিকে তাকাতেই দেখি লাশটি শরীরকে টেনে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, কিন্তু লোকটিকে আর দেখতে পেলাম না। এই দৃশ্য দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে জ্ঞান ফিরে দেখি যেখানে লাশ কাটা হয় সেখানে পড়ে আছি আমি। আমি নিজেই অবাক হয়ে যাই। মর্গের দরজায় তো তালা দেয়া ছিল,
তবে আমি ভেতরে আসলাম কিভাবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখ পড়ল উপরের দিকে। দেখি চাচা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে মর্গের ভিতরে। তখন আমি বুঝতে পারলাম আমার সাথে কি হয়েছে। কিছু না বলে তাড়াতাড়ি বাইরে আসার চেষ্টা করলাম। দরজার সামনে এসে দেখি দরজা খোলা। তখন হঠাৎ আমার চোখ পড়ল ভ্যানের উপর। দেখলাম আমরা যে কালকে লাশটি নিয়ে এসেছিলাম সেই লাশটির কঙ্কাল ছাড়া আর কিছুই নেই। যেন কেউ লাশটির মাংস খেয়ে গিয়েছে। কিছু না বলেই আমি বাড়িতে হাঁটতে শুরু করি। বাড়িতে এসে সবাইকে খুলে বলি পুরো ঘটনা। তার কিছুদিন পরে আমার একটি পা অবশ হয়ে যায়। অনেক কবিরাজ দেখানোর পরে এখন একটু সুস্থ হয়েছি। আজই প্রথম হাঁটতে শুরু করলাম। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।